স্টাডি লেসন অলওয়েজের পক্ষ থেকে বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা একটু নতুন টপিক এনেছি, সেটা হচ্ছে ভারতের সংবিধান। এই ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন রকম টপিক থেকে কোশ্চেন আসে। আমরা খুব সুন্দরভাবে একটা অডিওর মাধ্যমে বিষয়টিকে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি ভিডিওটি না ভেবে অডিও হিসেবে কানে ভালো করে শোনো, তাহলে পুরো আমাদের সংবিধানটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমার কথাগুলো খুব ভালো করে শুনবে। ভারতের সংবিধানকে যদি জানতে হয়, তাহলে ভারতের সংবিধান জানার আগে আমাদের জানার দরকার হচ্ছে গণপরিষদ সম্পর্কে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গণপরিষদের মোট সদস্যের সংখ্যা স্থির হয়েছিল 389 জন। এর মধ্যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে সদস্য স্থির হয় 292 জন। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে সকাল 11টায় গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল এবং এই অধিবেশনে 211 জন সদস্য উপস্থিত ছিলেন। তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালনির প্রস্তাবক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি মনোনীত হন। 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। গণপরিষদ সংবিধান রচনার উদ্দেশ্যে 13টি কমিটি গঠন করেছিল। এর মধ্যে ড্রাফটিং কমিটি হলেন বা খসড়া কমিটি হলো অন্যতম। এই কমিটির সদস্য সংখ্যা ছিল 7 জন। ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল আমাদের 1947 সালের 29শে আগস্ট এবং এই কমিটির সদস্য আমাদের যিনি প্রধান চেয়ারম্যান ছিলেন, তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের স্বাধীনতা আইন 1947 সালের 14ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত হয়। দেশ বিভাগের ফলে গণপরিষদের সদস্য সংখ্যা 389 থেকে হ্রাস পেয়ে 308 জন হয়, কারণ যেহেতু পাকিস্তান আলাদা একটি দেশ গঠিত হয়েছিল। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে গণপরিষদের পঞ্চম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে মনোনীত হন লর্ড মাউন্টব্যাটেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয় পণ্ডিত জওহরলাল নেহরু। 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান অ্যাডপ্টেড হয়, মানে গৃহীত হয়েছিল। গণপরিষদের সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানে স্বাক্ষর করেছিলেন। চূড়ান্তভাবে 395টি আর্টিকেল এবং 8টি তফসিল বা স্কেডিউল এবং 22টি পার্ট নিয়ে ভারতের সংবিধান রচিত হয়েছিল। এই সংবিধান রচনা করতে ভারতের সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন মতো। সংবিধান সামগ্রিকভাবে কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধানের বেশিরভাগ অংশই কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। তথাপি কয়েকটি বিষয়, যেমন সিটিজেনশিপ, ইলেকশন, 368 আর্টিকেল ইত্যাদি বিষয়গুলি 1949 সালের 26শে নভেম্বর থেকে কার্যকরী হয়েছিল। গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1950 সালের 24শে জানুয়ারি। এটি ছিল মোট 11তম অধিবেশন এবং গণপরিষদের সম্পূর্ণ যদি আমাদের অধিবেশনগুলোকে দেখা যায়, তাহলে মোট দিন সংখ্যা ছিল 114 দিন। এবার আমাদের যে সংবিধান আমরা পেলাম, এই সংবিধানের মূল বৈশিষ্ট্য কী ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান। বর্তমানে নিরিখে যদি দেখতে হয়, তাহলে বর্তমানে ভারতের সংবিধানে 465টি আর্টিকেল আছে, 25টি পার্ট আছে, 12টি স্কেডিউল আছে। ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা বা প্রিএম্বল আছে। প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সভারিয়েন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তবে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই কথা দুটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল।
অন্য বৈশিষ্ট্য, ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদ নির্বাচনমূলক, এই জন্য ভারতকে বলা হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের প্রশাসনিক প্রধান, তার নামেই দেশের শাসন কার্য পরিচালিত হয়। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টনের জন্য 3টি তালিকা উল্লেখ করা হয়েছে: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকার বিষয়বস্তু বিষয় সংখ্যা 97টি, রাজ্য তালিকার 65টি এবং যুগ্ম তালিকায় 47টি। যদিও বর্তমানে আছে কেন্দ্রীয় তালিকায় 99টি বিষয়, রাজ্য তালিকায় 61টি বিষয় এবং যুগ্ম তালিকায় 52টি বিষয়। বন্ধুরা, ভালো করে আমাদের অডিওটা শোনো, প্রত্যেকটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। 4 নম্বর বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়, পার্টলি ফ্লেক্সিবল এবং পার্টলি রিজিড। ভারতীয় সংবিধানের বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন অংশ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবিধান থেকে যে সমস্ত বিষয়গুলি গ্রহণ করা হয়েছে সেগুলি হলো সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্ট, আইনের অনুশাসন, রুল অব ল, একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ এবং আইন তৈরির পদ্ধতি, ল মেকিং প্রসেস। মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ এই সংবিধান থেকে যেগুলো গৃহীত হয়েছে সেগুলি হলো বিচার ব্যবস্থার স্বাধীনতা, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি প্রভৃতি। কানাডার সংবিধান থেকে আমরা নিয়েছি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ ফেডারেল সিস্টেম। জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টি গৃহীত হয়েছে জার্মান কনস্টিটিউশন থেকে। আমরা জানি আমাদের সংবিধানে মোট 3 ধরনের এমার্জেন্সি আছে: স্টেট এমার্জেন্সি যেটা 356তে, ন্যাশনাল এমার্জেন্সি 352 আর্টিকেলে এবং ইকোনমিক এমার্জেন্সি 360 আর্টিকেলে। 1935 সালের ভারত শাসন আইন থেকে ভারতের সংবিধান বহু অংশ ঋণী বলা যায়। ভারতের সংবিধানের 10টি মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই বিষয়গুলিকে, এই মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছিল এবং পরবর্তীকালে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট যুক্ত করায় এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আমাদের আছে। যে 12টি স্কেডিউল আছে সেই সমস্ত স্কেডিউলগুলোতে অর্থাৎ তপশিলগুলোর মধ্যে কী কী বিষয়? ফার্স্ট তপশিলে বলা হয়েছে যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তপশিল 2-এ বলা হয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক প্রভৃতির বেতন সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। তপশিল 3-তে বলা হয়েছে বিভিন্ন শপথের নির্দেশাবলী দেওয়া হয়েছে। তপশিলি 4-এ বলা হয়েছে বিভিন্ন রাজ্যে রাজ্যসভার আসন সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। তপশিলি 5-এ উপজাতি অঞ্চলের প্রশাসনিক সংক্রান্ত বিধিনিষেধ। তপশিলি 6 আসাম, মেঘালয় ও মিজোরাম প্রভৃতি উপজাতি অঞ্চল এবং এর সঙ্গে ত্রিপুরাও উপজাতি অঞ্চলের প্রশাসনিক সংক্রান্ত বিধিনিষেধ বলা হয়েছে। তপশিলি 7 বা 7-এ কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। তপশিলি 8 সাংবিধানিক ভাষার তালিকা প্রকাশিত। প্রাথমিকভাবে 14টি ভাষা ছিল, পরবর্তীকালে বর্তমানে আমরা 22টি ভাষা পেয়েছি। 1967 সালে সিন্ধি ভাষাকে যোগ করা হয়েছিল, পরবর্তীকালে আরও 3টি ভাষাকে, পরবর্তীকালে আরও 4টি ভাষাকে। পরের আমরা যখন ভাষা পড়ব তখন সেই বিষয় নিয়ে আলোচনা করে দেবো। তপশিল আমাদের 9-এ যেগুলো পেয়েছি জমিদারি বিলোপ সংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে পেয়েছি। তপশিলি 10 দলত্যাগ বিরোধী আইন, যেটা 52তম সংবিধান সংশোধনী 1985 সালে পাস হয়েছিল। এবং তপশিলি 11 যেটা পঞ্চায়েতি রাজ সংক্রান্ত বিধিনিষেধ, যেটা 73 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে পাস হয়। এবং তপশিল 12 বা 12 এটা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সম্পর্কে আলোচনা করা আছে 74তম অ্যামেন্ডমেন্ট, যেটা 1992-এ। আমরা এবার মৌলিক অধিকারগুলো সম্পর্কে চলে যাব। আমরা বলে দিচ্ছি এই অডিওটা একটি বেসিক অডিও, এর প্রত্যেকটি পার্ট আমরা ধরে ধরে আলোচনা করব। এই বেসিকটা শুনে রাখলে বন্ধুরা তোমাদের সমস্ত অনেক উত্তর তোমরা কিন্তু 60% থেকে 70% উত্তর দিতে পারবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে WBCS তো অবশ্যই। মৌলিক অধিকার, ভারতের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল। পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনীর প্রস্তাবে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তার ফলে বর্তমানে সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে।
সম্পত্তির অধিকার এখন একটি নৈতিক অধিকার বা লিগ্যাল রাইট হিসেবে গণ্য আছে এবং এটা সংবিধানের 300A আর্টিকেলে এখন স্থান পেয়েছে। বর্তমানে যে 6টি মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে সেগুলোর মধ্যে একটি হলো রাইট টু ইকুয়ালিটি আর কি, যেটা আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22-এ আছে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা 23 থেকে 24-এ আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28-এ আছে। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সেটা 29 থেকে 30-এ আছে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সেটা আছে আমাদের আর্টিকেল 32 থেকে 35-এর মধ্যে। সংবিধানের আর্টিকেল 17-র মাধ্যমে সামাজিক আনটাচেবিলিটি দূর করার কথা বলা হয়েছে। আর্টিকেল 18-র মাধ্যমে উপাধি প্রদানের ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়েছে। তবে 1954 সাল থেকে ভারতের বিশিষ্ট নাগরিকদের সম্মানিত করার জন্য ভারত সরকার ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী প্রভৃতি সম্মান প্রদানের ব্যবস্থা চালু করেন। জনতা সরকার 1977 সালে এই ব্যবস্থা রদ করেছিল। পরবর্তীকালে 1980 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এলে পুনরায় এই ব্যবস্থা চালু হয়। আর্টিকেল 23-এর মাধ্যমে বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, বেগার খাটানো, মানুষ ক্রয় বিক্রয় বা এক কথায় দাস ব্যবস্থাকে অবলুপ্ত করা হয়। সংবিধানের আর্টিকেল 24-এর দ্বারা 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ করা হয়। ভারতীয় সংবিধানের 32 থেকে 35 ধারায় অর্থাৎ শাসন সংক্রান্ত প্রতিবিধানের অধিকারে আদালতকে মৌলিক অধিকার প্রয়োগ সংক্রান্ত ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে। ডক্টর B.R. আম্বেদকরের মতে এই অধিকারটি হল ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা, দি হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন। এই ধারার মাধ্যমে আদালত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য কয়েকটি আদেশ বা নির্দেশ জারি করতে পারে। এবার এই যে নির্দেশ বা আদেশগুলোর কথা বললাম, এরকম মোট 5টি নির্দেশ বা আদেশ বা রিট জারি করতে পারে, সেইগুলো সম্পর্কে আমরা জানব। ভারতীয় নাগরিকগণ মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টের কাছে এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্টের কাছে আবেদন করতে পারে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট অধিকারগুলি বলবৎ করার জন্য 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারে। এগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ অর্থাৎ হেবিয়াস কর্পাস, পরমাদেশ মানে ম্যান্ডামাস, প্রতিষেধ মানে প্রহিবিশন, অধিকার পিচ্ছা কোয়ারেন্টো এবং উৎপেষণ মানে স্টাটিউয়ারি। প্রথমে আমরা চলে আসি হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস হলো একটি ল্যাটিন শব্দ। এর ইংরাজি অর্থ হলো হ্যাভ দ্য বডি প্রেজেন্ট বা ইউ মে হ্যাভ বডি অর্থাৎ সশরীরে হাজির করা। এই আদেশ বলে আটককারী কর্তৃপক্ষকে আদালত আটক ব্যক্তিকে আদালতে হাজির করানোর নির্দেশ দেয়। আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট রাষ্ট্রের বিরুদ্ধে এই লেখ জারি করতে পারে। 2 নম্বর আছি আমরা ম্যান্ডামাস বা পরমাদেশ। ম্যান্ডামাস একটি ল্যাটিন শব্দ। এর ইংরেজি অর্থ উই অর্ডার অর্থাৎ আমরা আদেশ করি। আদালত এই ধরনের আদেশের মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান প্রভৃতি সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষকে তার আইনানুগ কর্তব্য পালনের জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না। 3 নম্বর প্রতিষেধ বা প্রহিবিশন। এর কথা মানে হচ্ছে নিষেধ করা, মানে টু ফরবিড। ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দেওয়ার জন্য এই লেখ জারি করে। তাছাড়া স্বাভাবিক ন্যায় বিচার বিরোধী কাজ না করার জন্য প্রতিষেধ জারি করা যায়। অর্থাৎ বিচার বিষয়ক কোয়াসি জুডিশিয়াল ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রতিষেধ প্রযুক্ত হয়। আইন বিষয়ক ক্ষমতার উপর এই লেখ প্রয়োগ করা যায় না। 4 নম্বর অধিকার পিচ্ছা কোয়ারেন্টো মানে বাই হোয়াট অথরিটি। এর অর্থ হলো কোন অধিকারে আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হলেও কোনো ব্যক্তি সেই পদ দাবি করলে তার দাবির বৈধতা বিচারের জন্য এই লেখ জারি করা যায়। তবে কেবলমাত্র সরকারি পদের ক্ষেত্রেই এই লেখ জারি করা হয়। নেক্সট আমাদের মোট 5 নম্বর উৎপেষণ বা স্টাটিউয়ারি, যার মানে হচ্ছে টু বি সার্টিফাইড। এর অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্নতম আদালত বা বিচার কার্যের ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে এই লেখ সাহায্যে মামলাকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়।
পৌর প্রতিষ্ঠানের উপরেও এই লেখ জারি করা যায়। এবার আমরা আসি সিটিজেনশিপ সম্পর্কে। ভারতীয় সংবিধানের পার্ট 2 এবং আর্টিকেল 5 থেকে 11 এখানে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের কথা বলা হয়েছে। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত হলেও এখানে দ্বৈত নাগরিকত্ব নীতিকে স্বীকার করা হয়নি, যেটা আমাদের আমেরিকায় আছে। সংবিধান প্রবর্তিত হওয়ার পর নাগরিকত্ব অর্জন ও বিলোপের ব্যাপারে নিয়মকানুন ও পন্থা পদ্ধতি নির্ধারণের জন্য পার্লামেন্ট ভারতীয় নাগরিকতা আইন 1955 সালে প্রণয়ন করে। এই আইন অনুসারে 5 রকমভাবে নাগরিকতা অর্জনের কথা বলা হয়েছিল। কি কি? 1 নম্বর, জন্মসূত্রে নাগরিকতা অর্জন, সিটিজেনশিপ বাই বার্থ। 1950 সালের 26শে জানুয়ারি বা তার পরে ভারতে জন্মানো সকল ব্যক্তি হল ভারতীয় নাগরিক। 2, রক্তের সম্পর্কের সূত্রে নাগরিকতা অর্জন, সিটিজেনশিপ বাই ডিসেন্ট। 1950 সালের 26শে জানুয়ারি বা তার পরে ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পিতা মাতা ভারতীয় নাগরিক হলে রক্তের সম্পর্ক সূত্রে তারা ভারতীয় নাগরিক হবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদন করলে নির্দিষ্ট কর্তৃপক্ষ কয়েক শ্রেণীর ব্যক্তিকে রেজিস্ট্রিভুক্ত করতে পারে। এই পদ্ধতিতে যারা ভারতীয় নাগরিক হতে পারেন তারা হলো ভারতীয় নাগরিককে বিবাহ করেছে এমন পুরুষ বা নারী। 1955 সালের নাগরিকতা আইন অনুসারে একটানা 6 মাস ভারতে থাকলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত। পরবর্তীকালে 1986 সালে এই আইনটি সংশোধন করা হয়েছে এবং বর্তমানে একটানা 5 বছর ভারতে থাকার পর নাগরিকত্ব অর্জনের আবেদন করা যায়। 4 নম্বর হচ্ছে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন। বিদেশিগণ ভারত সরকার কর্তৃক নির্ধারিত কতকগুলি শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের মাধ্যমে নির্দিষ্ট কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারলে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। 5, ভারত ভুক্তির মাধ্যমে নাগরিকত্ব অর্জন। ঠিক আছে, অর্থাৎ সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। কোনো নতুন ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে ভারত সরকার ওই অঞ্চলের সকল অধিবাসীকে ভারতীয় নাগরিকতা প্রদান করে। এইভাবে পন্ডিচেরি, গোয়া, দমন ও দিউ, সিকিমের অধিবাসীরা ভারতের নাগরিক হয়েছেন। এবার আমরা জানব নাগরিকত্বের কী করে অবসান ঘটে। 1955 সালের ভারতীয় নাগরিকতা আইন অনুসারে 3টি পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের বিলোপ ঘটতে পারে। 1, কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকতার অবসান ঘটবে। কিন্তু ভারতীয় নাগরিক যদি কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে সেক্ষেত্রে এই বিধান প্রযুক্ত হবে না। কোনো ব্যক্তি একই সময় 2 নম্বর, কোনো ব্যক্তি একই সময় ভারত এবং অন্য কোনো রাষ্ট্রের নাগরিক থাকলে সেই ব্যক্তি নির্দিষ্ট পদ্ধতিতে ভারতীয় নাগরিকতা ত্যাগ করতে পারেন। 3, দেশীয়করণ, রেজিস্ট্রিকরণ প্রভৃতি পদ্ধতির দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন ভারত সরকার কতকগুলি কারণে তাদের নাগরিকত্বের অবসান ঘটাতে পারেন। এইভাবে আমরা নাগরিকত্বের বিষয়টাকে দেখলাম। এবার আমরা আসব ডিপিএসপি সম্পর্কে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখ আছে। বি.এন. রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা। তিনি নাগরিক অধিকারকে 2টি শ্রেণীতে বিভক্ত করার সুপারিশ করেছিলেন। কতকগুলি অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য এবং কতকগুলি অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। গণপরিষদ এই 2য় শ্রেণীর অধিকারগুলিকে নির্দেশমূলক নীতি হিসাবে গ্রহণ করেছে। এই নীতির মাধ্যমে ভারতকে এক জনকল্যাণকামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ব্যবস্থা হয়েছে, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে। গণপরিষদ সম্প্রতি কমিটির প্রতিবেদন অনুসারে সংবিধান নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে। তবে গণপরিষদ এক্ষেত্রে আয়ারল্যান্ডের সংবিধান দ্বারা প্রভাবিত হয়ে হন। তবে এই ধরনের নির্দেশমূলক নীতি স্পেনের সংবিধানেই সর্বপ্রথম সংযুক্ত হয়েছিল। এক্ষেত্রে ভারতীয় সংবিধানের রচয়িতারা ফেবেরিয়ান সোশ্যালিজমের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অবশ্য নির্দেশমূলক নীতিগুলির উৎস হিসাবে
ফ্রান্সের মানবাধিকার সম্পর্কিত ঘোষণা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের কথাও বলা হয়ে থাকে। মূল সংবিধানে 36 থেকে 51 নম্বর ধারায় বা আর্টিকেলে 13টি নির্দেশমূলক নীতির উল্লেখ ছিল। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও 4টি নির্দেশমূলক নীতি সংযুক্ত হয়। ফলে মোট এখন 17টি নির্দেশমূলক নীতি উল্লেখ আছে। এই সমস্ত নীতিগুলি 4 ধরনের নির্দেশমূলক নীতিতে এদেরকে ভাগ করা হয়েছে। একটি হলো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের নীতি। 2 শাসন কাঠামোর উন্নয়ন সংক্রান্ত নীতি। 3 প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত নীতি। 4 আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন। মৌলিক অধিকারের সাথে নির্দেশমূলক নীতির পার্থক্য এই যে মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য আদালত লেখ জারি করতে পারে, কিন্তু নির্দেশমূলক নীতিগুলির ক্ষেত্রে এই ধরনের আইনি স্বীকৃতি কিন্তু নেই। এবার আমরা আসব মৌলিক কর্তব্য সম্পর্কে, ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে। ভারতীয় সংবিধানের 4 এ অংশে অর্থাৎ পার্ট 4 ক মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। মূল সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যের কোনো কথা উল্লেখ ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 51 এতে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। পরবর্তীকালে 2002 সালে আরও একটি আমাদের 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়, যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে শিক্ষা দেওয়া তার পিতামাতার কর্তব্য, এই বিষয়টিকে নিয়ে আসা হয়। মোট 11টি আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। এরপর আমরা চলে আসব সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ সম্পর্কে, যেখানে আমরা চলে আসছি প্রথমে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট সম্পর্কে। এখান থেকে বহু কোশ্চেন কিন্তু আসে। রাষ্ট্রপতি হলেন ভারতীয় সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান। সংবিধান অনুসারে ভারতীয় ইউনিয়নের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন হতে হয়। কি কি সেই যোগ্যতা? ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে 35, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে, তিনি কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, প্রার্থীকে জামানত হিসাবে 15,000 টাকা জমা দিতে হবে, প্রার্থীর মনোনয়নপত্র অন্তত 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত ও 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিতর্ক সৃষ্টি হলে সেই বিতর্কে চূড়ান্ত নিষ্পত্তি করার অধিকার আছে সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতির নির্বাচনটি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট দ্বারা করা হয়ে থাকে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। রাষ্ট্রপতি যখন বিদেশ সফর করেন তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই দায়িত্ব পালন করেন। তিনিও অনুপস্থিত থাকলে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র মোস্ট বিচারপতি এই দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব যিনি পালন করবেন তিনি সেই সময়ের জন্য রাষ্ট্রপতির ন্যায় বেতন এবং সুযোগ সুবিধা লাভ করবেন। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করতে হয়। যদি কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেন তবে তিনি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এছাড়াও রাষ্ট্রপতিকে নির্বাচিত সময়ের পূর্বে অপসারণ বা ইমপিচমেন্ট করা যেতে পারে। অপসারণ করতে হলে অপসারণ প্রক্রিয়া রাজ্যসভা বা লোকসভার কোনো একটি কক্ষে প্রস্তাব আনতে হবে এবং উভয় কক্ষেই সম্মতি প্রয়োজন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি নির্বাচক মণ্ডলী তৈরি হয় বা ইলেকটোরাল কলেজ। এই নির্বাচক মণ্ডলীতে থাকেন লোকসভা ও রাজ্যসভা উভয় সভার নির্বাচিত সদস্যরা, ইলেক্টেড মেম্বার, এবং সমস্ত রাজ্যের বিধানসভার সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারা আর্টিকেল 54 ও 55-তে বলা আছে এবং একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রক্রিয়াটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি রাজ্যসভাতে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতি বিচারালয়ের দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দিতে পারেন। রাষ্ট্রপতি ভারতের
প্রতিরক্ষা বাহিনীর অর্থাৎ আমাদের যে নৌবাহিনী, স্থলবাহিনী এবং বায়ু তিন যে বাহিনী আছে তার তিনি সুপ্রিম কমান্ডার। তিনি যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি স্থাপন করতে পারেন। লোকসভার সমস্ত অর্থ বিল মানে যেটা মানি বিল রাষ্ট্রপতির নামেই কিন্তু আনা হয়। ভারতের যে কন্টিজেন্সি ফান্ড আছে, ঠিক আছে, অর্থাৎ আকস্মিক যে তহবিল আছে সেই তহবিলের দায়িত্বেও থাকেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। এরপর আমরা চলে আসি উপরাষ্ট্রপতি। সংবিধান অনুসারে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। আর এক্ষেত্রে একটা প্রশ্ন বলি বন্ধুরা, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে আছেন এবং তিনি কততম সেটা আমাকে কমেন্ট করে জানাও। সংবিধান অনুসারে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন, যেটা আর্টিকেল 63-তে বলা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় একজন উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। উপরাষ্ট্রপতিকে নির্বাচন করতে একটি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ গঠিত হয়। পার্লামেন্টের উভয় কক্ষ বলছে আমাদের লোকসভা এবং রাজ্যসভা সদস্যদের নিয়ে, অর্থাৎ নির্বাচিত এবং মনোনীত। মনে রাখতে হবে যখন আমরা কিন্তু রাষ্ট্রপতি বলেছিলাম তখন কিন্তু কেবল ছিল ইলেক্টেড মেম্বার, এখন কিন্তু ইলেক্টেড প্লাস তার সঙ্গে নমিনেটেড। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত প্রার্থীর যোগ্যতা হলো প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স 35 হতে হবে, রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, প্রার্থী হওয়ার সময় বেতনভোগী কোনো সরকারি পদে আসীন হওয়া চলবে না, উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর মনোনয়নপত্র 20 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অন্য 20 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হওয়া দরকার। উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে 15,000 টাকা জামানত হিসাবেও দিতে হবে। উপরাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ হলো 5 বছর। উপরাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট করতে হলে সংবিধান লঙ্ঘনের অভিযোগ 14 দিনের নোটিশ দিতে হবে। উপরাষ্ট্রপতির পদচ্যুতির বিষয় প্রস্তাব আকারে রাজ্যসভায় উত্থাপিত হওয়া দরকার। রাজ্যসভার সদস্যদের অধিকাংশ যদি পদচ্যুতির প্রস্তাব গ্রহণ করে এবং লোকসভা সেই প্রস্তাবের সম্মতি জানায় তাহলে উপরাষ্ট্রপতি পদচ্যুত হন। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। মার্কিন সংবিধানের অনুকরণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ করতে হয় এবং পদত্যাগ করার সময় পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো খুবই জরুরি। আজকে আমরা এই পর্যন্ত করলাম। পরের দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আমরা শুরু করব। যদি তোমাদের এর বিষয়টা সম্পর্কে কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে এই জাতীয় জিনিস আমি আরও করাবো, বা আমি পুরো ভিডিওটা অবশ্যই আমি এটাকে শেষ করব যদিও। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো।